এই মুহূর্তে দাঁড়িয়ে কেন চীন ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধতে একটা বিরতি টানতে চাইছে। এই ইরান ওয়ার অ্যাকচুয়ালি ইরান ওয়ার নয়, এই ইরান ওয়ার হলো দ্য কোল্ড ওয়ার বিটুইন ইউএস অ্যান্ড চায়না। এই যুদ্ধ কিন্তু শুরু করার নেপথ্যে চীনেরও ইন্ধন ছিল। অ্যাকচুয়ালি মিডিয়েটর কে, পাকিস্তান না চায়না? এই সিজফায়ারের নেপথ্যে কিন্তু চায়নার ভূমিকা অনস্বীকার্য। কেন? এখন ইরানকে যদি ধ্বংস করে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কথা মতন যদি ইরানকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এই বিআরআই কোথায় কোথায় নির্মাণ করবে চীন? China steps in to push Iran ceasefire, signal shift in diplomatic power balance. চীন স্পষ্ট করে দিয়েছে যে তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার কোনো প্রয়োজন নেই। আপনারা আসতে পারেন, ডোনাল্ড ট্রাম্প আপনি আসতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই গেম প্ল্যান যদি সফল হয়, ইসলামাবাদের বৈঠক যদি সফল হয়, তাহলে সবচেয়ে বেশি ফায়দাটা তুলে নিতে পারবে চীন। গত 11ই মার্চ রণক্ষেত্রে আমরা একটা এপিসোড করেছিলাম। সেই এপিসোডের নাম ছিল ট্রাম্পকে হারালো চীন। ওই এপিসোডে আপনাদের বুঝিয়েছিলাম যে কিভাবে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে ফায়দা তুলছে চীন। চীন কি আগে থেকেই জানতো যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে? আর সে কারণেই চীন আগে থেকে তাদের তেলের ভাণ্ডার মজুত করে রেখেছিল ইরানের কাছ থেকে কিনে, খুব কম পয়সায়। জানেন ইরানের উপর স্যাংশন রয়েছে, আর সেই কারণে তারা খুব কম দামে তেল বিক্রি করে, আর সেই ফায়দাটাই তোলে চীন। এটাও বুঝিয়েছিলাম যে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই বেশি ফায়দা হবে চীনের। কারণ হরমুজ প্রণালী অন্যান্য দেশের জন্য বন্ধ থাকলেও চীনের জন্য কোনোদিনই ছিল না, এখনও নেই। তাই এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত বেশি ফায়দা পাবে চীন, এটুকু বলা যেতেই পারে। এই জিনিসটা আপনাদের বুঝিয়েছিলাম। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন চীন ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধতে একটা বিরতি টানতে চাইছে? কেন চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ইসলামাবাদের আলোচনাকে এতটা পূর্ণ সমর্থন দিচ্ছে? শুধু তো পাকিস্তানের সঙ্গে তারা পাশে দাঁড়ায়নি, তারা তুরস্ক, কাতার, ওমান, সৌদি বিভিন্ন দেশের সঙ্গে একটা যুদ্ধবিরতি নিয়ে তারা আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল। চীনের যে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, তিনি বারবার এই প্রতিটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। ইভেন পাকিস্তানের সঙ্গে আলোচনা করে তারা একটি 5 দফা শান্তি প্রস্তাবও জারি করেছিল। কেন এই উদ্যোগ? যদি এই যুদ্ধ চলাকালীন চীনের ফায়দা বাড়তেই থাকে, তাহলে চীন কেন এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে? বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরই আজকে আপনাদের খুঁজে বার করে দেব। প্রথমত আমি আপনাদের গত এপিসোডেই বলেছিলাম যে এই ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা অ্যাকচুয়ালি একটা প্রক্সি ওয়ার। কিসের প্রক্সি ওয়ার? হচ্ছে এই মুহূর্তে যে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোল্ড ওয়ার চলছে, ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াই, সেই ঠান্ডা লড়াইয়ের একটা প্রক্সি ওয়ার। কেন বলছি? তার কারণ ইরানের যে তেল ভাণ্ডার রয়েছে, ইরানের ওপর স্যাংশন থাকাকালীন চীন কিন্তু ওই তেল খুব কম পয়সায় নিত এবং ইরানকে তার বিনিময়ে ওয়ানেও দিত টাকা, এবং তাদের প্রযুক্তি দিত, তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সামগ্রী দিত। বুঝতে পারছেন? এই সমস্ত কিন্তু একটা বন্ধুসুলভ ব্যাপার ছিল ইরান এবং চীনের মধ্যে, সেটা আজও আছে, আজও বর্তমান। কিন্তু দেখুন, ইরানের ওপর স্যাংশন থাকাকালীন চীনকে কিন্তু খুব কষ্ট করতে হতো এত কিছু করতে গেতে। আর সেই বিষয়টা যদি মান্যতা পেয়ে যায়, যদি ইরানের ওপর থেকে স্যাংশন উঠে যায়, যদি গালফ কান্ট্রিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার হয়ে যায়, তাহলে চীনের ফায়দা তো আরও দ্বিগুণ। বোঝা গেল? শুনুন, একটা চলছিল ঠান্ডা ওয়ার, সেটা আপনারা অনেক আগে থেকেই জানেন। আর যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরপরই চীনকে মাত করার জন্য একের পর এক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। ইভেন 50% ট্যারিফ পর্যন্ত চাপিয়ে দিয়েছিলেন তিনি চীনের ওপর। চীনকে দমাতে হবে, ডলারের তুলনায় ওয়ানের দাম কমাতে হবে,
এই সমস্ত লক্ষ্য নিয়েই তিনি কিন্তু ইরানে আক্রমণ করেছিল। এটাও কিন্তু একটা অন্যতম কারণ। কিন্তু দেখুন, চীন তাতে ভয় পায়নি। তার কারণ চীন জানতো এই আক্রমণ আখেরে আমাদেরই লাভ দেবে, দিয়েওছে সেই লাভ। তাহলে এখন কেন দাঁড়িয়ে চীন এই মধ্যস্থতা করতে আসছে, এখন কেন দাঁড়িয়ে চীন যুদ্ধবিরতি চাইছে, এটারও একটা বিশাল বড় কারণ রয়েছে। আর সেই কারণটাই আজকে আপনাদের আমি জানাবো। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন, এই ইরান ওয়ার অ্যাকচুয়ালি ইরান ওয়ার নয়, এই ইরান ওয়ার হলো দ্য কোল্ড ওয়ার বিটুইন ইউএস অ্যান্ড চায়না। মাঝখানে ইরান তো রয়েইছে, কিন্তু যুদ্ধটা আসলে আমেরিকা বনাম চীনের। চলুন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যখন আমি গত এপিসোডে আপনাদের বলেছিলাম ডোনাল্ড ট্রাম্পের ওই টুইটটাকে তুলে ধরে, যে টুইটে মানে তার সোশ্যাল ট্রুথে যে পোস্ট তিনি করেছিলেন যুদ্ধবিরতির পরে পরেই, তিনি বলেছিলেন যদি ইরানকে কেউ অস্ত্রশস্ত্র দিয়ে, যদি ইরানকে কোনো প্রযুক্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তাহলে সেই দেশের উপর 50% ট্যারিফ আবার চাপিয়ে দেব। তিনি কোনো দেশের নাম নেননি, কিন্তু বিশ্লেষকদের বুঝতে অসুবিধা হয় না তিনি কোন কোন দেশের দিকে আঙুল তুলেছিলেন। গত এপিসোডেই আপনাদের আমি বলেছিলাম তার মধ্যে ছিল রাশিয়া, আর তার মধ্যে অবশ্যই ছিল চীন। এই দুটো দেশকে তিনি টার্গেট করেছিলেন, কারণ জানা যাচ্ছিল এই যুদ্ধ চলাকালীন চায়না এবং রাশিয়া কিন্তু আড়ালে থেকে ইরানকে সমর্থন জুগিয়ে গিয়েছে, যেটা এখনও তারা সমর্থন করে যাচ্ছে, বিভিন্ন সাহায্য তারা করছে, সাপোর্ট করছে। তার পরেই দেখুন ব্লুমবার্গে একটি ভিডিও প্রকাশ হয় 9 এপ্রিল। গত এপিসোড আমি আপনাদের যখন দেখাই তার পরেই আমি এই ভিডিওটি দেখি, যে ভিডিওর হেডলাইন ছিল চায়না টক্স এফোর্টস টু পুশ ফর ইউএস ইরান ট্রাস্ট দ্য চায়না সোর্স। এই চায়না শোটা আপনি দেখুন, আমি আপনাদের সাজেস্ট করছি এই ভিডিওটা অবশ্যই দেখুন। এই ভিডিওটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা, যে চীন কেন এই যুদ্ধ শুরু করেছিল। যুদ্ধ শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? আপনারা ভাবছেন মার্কিন যুক্তরাষ্ট্র না, এই যুদ্ধ কিন্তু শুরু করার নেপথ্যে চীনেরও ইন্ধন ছিল। সেটাও আজকে আপনাদের বোঝাবো কেন যুদ্ধ শুরু করেছিল, আর কেন আজ এই 40 দিন পর এসে দাঁড়িয়ে চীন কেন যুদ্ধবিরতিকে সাপোর্ট করছে, কেন যুদ্ধবিরতির জন্য চীন উঠে পড়ে লেগেছে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন, কিন্তু তার আগে আমার এই ভিডিওটি দেখুন। আমি খুব সহজ ভাষায়, একদম পাতি বাংলায় আপনাদের ওই একই জিনিস বুঝিয়ে দেবো, যার পর আর কোনো কোশ্চেন আপনাদের মনে হয়তো থাকবে না। ফার্স্ট পোস্ট করেছে শুধু পাকিস্তান নয়। আপনারা এখন ভাবছেন আমি চীন নিয়ে কেন কথা বলছি, আসল তো হচ্ছে পাকিস্তান। পাকিস্তানি তো মিডিয়েটরের ভূমিকা পালন করছে। ইসলামাবাদেই তো হবে শান্তি বৈঠক, যদিও 10 তারিখ বৈঠক হচ্ছে না। হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে এই বৈঠক হবে 11 তারিখ, অর্থাৎ ভারতীয় সময় শনিবার। তার আগে আজকের এই বিষয়টা আপনাদের বুঝে নেওয়া খুব অত্যন্ত জরুরি। অ্যাকচুয়ালি মিডিয়েটর কে, পাকিস্তান না চায়না? ফার্স্ট পোস্ট পুরো হেডলাইনেই তুলে দিয়েছে সেই প্রশ্ন, এবং বলছে কি হু ইজ বিহাইন্ড দ্য ইরান ইউএস সিজফায়ার। কে রয়েছে, পাকিস্তান না চায়না? এই যুদ্ধবিরতির নেপথ্যে আসল ভূমিকাটা কার? গত বিষয়ে আপনাদের বলেছিলাম রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এখানে অন্তর্যামীটাই হচ্ছে চীন। কেন বলছি দেখুন, এটাই আপনাদের আজকে বোঝাবো। ফার্স্ট পোস্ট করেছে তারা এই হেডলাইনে দিয়ে একটি সাব হেডলাইন করেছে, যেখানে তারা বলেছে সাব হেডারে চায়নাস কোয়ার্টার রোল, মানে চায়নার শান্ত ভূমিকা, নিভৃতে তারা একটা ভূমিকা পালন করে গেছে। কি পালন করেছে বলছে, হোয়াইল পাকিস্তান মে লাইক টু ক্লেম দ্য সিজফায়ার অ্যাজ এ কমপ্লিট উইন, দ্যাটস নট দ্য কেস। এটাই শেষ কথা নয়। পাকিস্তান, আপনারা দেখতে পাচ্ছেন আপাত দৃষ্টিতে পাকিস্তানি শেহবাজ শরীফই বেশি মাথা মারছেন, আসিম মুনিরই বেশি মাথা মারছেন, কিন্তু এটাই শেষ কথা নয়। ফার্স্ট পোস্ট বলছেন কেন, তার কারণ হচ্ছে ট্রাম্প হ্যাজ অ্যাডমিটেড টু AFP দ্যাট চায়না ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং ইরান টু দ্য নেগোশিয়েটিং টেবিল দ্যাট এভেনচুয়ালি লেড টু দ্য সিজফায়ার। ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন, তিনি নিজে AFP-কে বাইটে তিনি বলেছেন যে এই সিজফায়ারের নেপথ্যে কিন্তু চায়নার ভূমিকা অনস্বীকার্য। কেন?
ডোনাল্ড ট্রাম্প এমন স্বীকারোক্তি? তার কারণ অ্যান অ্যাসোসিয়েট প্রেস রিপোর্ট অলসো স্টেটেড দ্যাট চায়না, হুইচ ইজ তেহরানস বিগেস্ট ট্রেড পার্টনার, স্পোক উইথ দ্য ইরানিয়ানস টু গেট দেম অন বোর্ড. চাইনিজ অফিসিয়াল ওয়ার ইন টাচ উইথ ইরানিয়ান অফিসিয়াল টু এনকারেজ তেহরান টু ফাইন্ড এ পাথ to a ceasefire deal as the negotiations were involving. দেখুন, চীন কিন্তু ইরানকে একটা আশ্বাস দিয়েছে, যদিও ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ইসলামাবাদে আসতে রাজি নয়। বলা হচ্ছে 11 তারিখ হবে আলোচনা, কিন্তু ইরান বলেই দিয়েছে যদি আপনারা ইসরায়েলের মাধ্যমে লেবাননে হামলা চালাতেই থাকেন তাহলে ইসলামাবাদে এই ধরনের আলোচনার কোনো যুক্তি থাকে না। তবুও চীন কিন্তু ইরানকে এই আশ্বাস দিয়েছে, তোমরা আসতে পারো ইসলামাবাদে, তোমাদের নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে হোটেলে এই বৈঠক হওয়ার কথা ইসলামাবাদে, সেই হোটেলের 3 কিলোমিটার পর্যন্ত প্রায় লকডাউন জারি করে দেওয়া হয়েছে, যাকে বলা হয় 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। সেখানে কোনো সাধারণ মানুষের প্রবেশ করা যাবে না এই মুহূর্তে, একদম কড়া নিরাপত্তা সেখানে তৈরি করা হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, কিন্তু বৈঠক হবে কি হবে না সেটা এখন জানা যাচ্ছে না। কিন্তু দেখুন, ইরানকে এই বৈঠকে রাজি করানোর পেছনে কিন্তু চীনের অনেকটাই ভূমিকা রয়েছে, সেটা ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও স্বীকার করে নিচ্ছেন। এবার আসুন আপনাদের দেখাই, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন তারা 21শে মার্চ একটি আর্টিকেল ছেপেছিল, যেই আর্টিকেলের হেডলাইন তারা করেছিল বিয়ন্ড দ্য গালফ, চায়না স্ট্র্যাটেজিক ক্যালকুলাস ইন দ্য ইউএস ইসরায়েল কনফ্লিক্ট উইথ ইরান। চায়নার একটা স্ট্র্যাটেজিক ক্যালকুলাস রয়েছে। কবে করেছিল? 31শে মার্চ 2026। 31শে মার্চ এই খবর তারা করেছিল। আজ আপনি দেখছেন এই ভিডিও 10ই এপ্রিল, প্রায় 10 দিন পর আমি এই বিষয়টাকে তুলে নিয়ে এসেছি আপনাদের সামনে। সেখানে কি তারা লিখেছিল, কেন এই হেডলাইন করতে হয়েছিল, কি রয়েছে চায়নার স্ট্র্যাটেজিক ক্যালকুলাস, সেটাই আপনাদের পাতি বাংলায় বোঝাবো। বলছে কি, চীন পাকিস্তান যৌথ মধ্যস্থতা ও মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা, এখানে চীনের বড় ভূমিকা। ইরান মার্কিন সংঘাত নিরসনে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন ও পাকিস্তান এই মুহূর্তে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের এই সমন্বিত উদ্যোগের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। শান্তি আলোচনার গ্যারেন্টার এবং জমিনদার। যদি আপনি পাকিস্তানকে মিডিয়েটর বলেন, তাহলে ওআরএফ বলছে চায়না হচ্ছে এই যুদ্ধবিরতির গ্যারেন্টার। হতে পারে ভালো একটা বৈঠক হতে পারে। আর চীন কেন এই আশ্বাস দিচ্ছে ইরানকে, কি কারণে রয়েছে, কি কারণ? চীনের কিন্তু এই বৈঠক হলে অনেক বড় একটা ফায়দা হতে চলেছে, সেই ফায়দাটাই আজকে আপনাদের বলবো। বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তান যখন সরাসরি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, চীন তখন পর্দার আড়ালে থেকে গ্যারেন্টার হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে। নিরাপত্তার নিশ্চয়তা তারা দিয়েছে। চীন গ্যারেন্টি দিয়েছে যে ইসলামাবাদে আলোচনার সময় ইরানি কর্মকর্তাদের ওপর কোনো ধরনের ড্রোন হামলা বা গুপ্ত হত্যা, অ্যাসাসিনেশন হবে না। এই গ্যারেন্টি চীন কিন্তু ইরানকে দিয়েছে। অন্যদিকে কূটনৈতিক সুরক্ষা, এই নিশ্চয়তা মূলত ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে মুখোমুখি বসতে সাহস জুগিয়েছে। যদিও ইরান রাজি হওয়ার পরেও যখন ইসরায়েল লেবাননে একের পর এক হামলা চালায়, যখন এক রাতে 250 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, তখন কিন্তু ইরান এই আলোচনায় আসতে রাজি হচ্ছে না। দেখুন, পাকিস্তানের সাথে যৌথ শান্তি উদ্যোগ নিয়েছিল চীন ও পাকিস্তান যৌথভাবে একটি 5 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব এনেছিল। সেই প্রস্তাব আপনার আমি দেখিয়েছি একটি এপিসোডে, যা এই মুহূর্তে উত্তেজনা প্রশমনে অত্যন্ত কার্যকর বলেও মনে করছে অনেক বিশ্লেষকরাই। কি ছিল? বলছে সামরিক অভিযান বন্ধ করা। ইতিমধ্যেই পরিকল্পনার প্রধান লক্ষ্য হলো অবিলম্বে সব ধরনের আকাশপথ ও স্থলপথের সামরিক অভিযান বন্ধ করা। দেখুন, যখন 8ই এপ্রিলের পর এই সিজফায়ার ঘোষণা হয়, তারপর কিন্তু ইরান সেভাবে কোনো জায়গায় কোনো হামলা তারা চালায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রও চালায়নি, তার আগেই খার্গ আইল্যান্ডে তারা হামলা চালিয়েছিল। কিন্তু ইসরায়েল ক্রমবর্ধমান সিরিয়া এবং লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তাই ইরান এখান থেকে এই কথা শুনলেও, এই কথা মানলেও, মার্কিন যুক্তরাষ্ট্র অর্ধেক এই কথা মানলেও ইসরায়েল সম্পূর্ণভাবে অস্বীকার করছে। বলছে জলপথের নিরাপত্তা, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। চীনের কি যায় আসে? চীনের তো জাহাজ যাচ্ছেই। কিন্তু দেখুন, একটা জায়গায় যদি অনবরত হামলা বোমা হতেই থাকে, ফাটতেই থাকে, তাহলে আপনি ওই রাস্তা দিয়ে, আপনি জানেন আপনার কোনো অসুবিধা হবে না, আপনার নিরাপত্তা রয়েছে,
কিন্তু আপনি যেতে কি পারবেন? ভয় তো লাগবে, মনে আতঙ্ক তো আসবে যে আমার চারপাশে বোমা ফাটছে, আমি কিভাবে মাঝখান দিয়ে হেঁটে চলে যাব? হয় না। তাই যাতে হরমুজ প্রণালীকে ঘিরে কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয় সেই দিকটা কিন্তু নিশ্চিত করতে চাইছে চীন। বলছে মানবিক করিডর যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলিতে দ্রুত মানবিক সাহায্য পৌঁছানোর ব্যবস্থা করছে। এখানেও একটা নীরব ভূমিকা তারা পালন করছে। কি পালন? তারা কিন্তু ইরানে এই মুহূর্তে অনেক প্যাকেজিং তারা পাঠাচ্ছে, মানবিক সাহায্য তারা পাঠাচ্ছে, খাবার দাবার তারা পাঠাচ্ছে, হেলিকপ্টার থেকে তারা কিন্তু ফেলছে, যেরকমটা গাজাও তারা একই জিনিস করেছিল। কিন্তু দেখুন, ইরানের পাশে দাঁড়িয়ে, পেছনে দাঁড়িয়ে কিংবা পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সঙ্গে চীন যুদ্ধ করছে না, এখনও করছে না, আগামী দিনেও করবে না। এরও কারণ রয়েছে, সেটাও আপনাদের বোঝাবো। বলছে চীনের নিজস্ব স্বার্থ রয়েছে এবং সেই কারণেই চীন এই কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। কি স্বার্থ? চীন কেন এই যুদ্ধবিরতির পক্ষে এত সক্রিয়, তার পেছনে অত্যন্ত গভীর এবং বাস্তবসম্মত এবং অর্থনৈতিক কারণ রয়েছে। প্রথমত হচ্ছে জ্বালানি নিরাপত্তা। চীন ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা। আপনাদের সেই এপিসোডে আমি দেখেছিলাম, যে এপিসোডের উল্লেখ আমি একদম শুরুতেই করলাম, 11ই মার্চ। সেখানে আমি দেখিয়েছিলাম যে এই যুদ্ধ শুরু হওয়ার আগেই, বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে ইরানের থেকে সর্বোচ্চ তেল কিনেছিল চীন এবং নিজেদের তেলের ভাণ্ডার মজুত করে রেখেছিল। চীন আভাস পেয়েছিল যুদ্ধ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। বলছে খার্গ দ্বীপ পুরোপুরি ধ্বংস হলে বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকলে চীনের নিজস্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে। যাতে এই ধাক্কা না লাগে সেই কারণেই তারা এবার যুদ্ধবিরতিতে নেমেছে। প্রথমত এটা গেল। দ্বিতীয়ত বিআরআই। বলছে বিআরআইটা কি? এটা হচ্ছে তোমার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া জুড়ে চীনের বিশাল বিনিয়োগ, যেটা বিআরআই, এই প্রকল্পগুলো চলমান যুদ্ধের কারণে চরম হুমকির মুখে পড়ছে। একটা বিশাল বড় রোড তারা তৈরি করছে, সেই রোডটা এখন তৈরি হচ্ছে না, কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। সেখানে কিন্তু তাদের একটা টাকা বিনিয়োগ হয়েছে কিন্তু সেই টাকাটা ঠিকঠাক কাজে লাগছে না, সেখানে কিন্তু একটা চীনের লস। সেই লসটা যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্যই তারা এবার নেমেছে শান্তি স্থাপন করতে। তাই শান্তি স্থাপনকারী হিসেবে উত্থান। বলছে যুক্তরাষ্ট্র যেখানে সরাসরি সামরিক দ্বন্দ্বে লিপ্ত, চীন সেখানে নিজেকে বিশ্বের কাছে একজন দায়িত্বশীল শান্তি স্থাপনকারী হিসেবে তুলে ধরে নিজেদের ইমেজ উন্নত করতে চায়। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, এই হচ্ছেন সেই মহিলা, তিনি গত 9 এপ্রিল সংবাদ সম্মেলনে বেজিংয়ের অবস্থান পরিষ্কার করে বলেছেন, চীন শুরু থেকেই যুদ্ধবিরতি এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসছে। আমরা চাই সব পক্ষ এই সুযোগটিকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনুক। এই কথা তিনি এখন বলছেন। 2 দিন আগে তিনি বলেছিলেন যে ইরানে হরমুজ প্রণালী বন্ধ করার জন্য কিন্তু দায়কার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। তারাই অনৈতিকভাবে, অবৈধভাবে ইরানের ওপর হামলা চালিয়েছিল, তার পাল্টা হিসেবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। দেখুন, এই যে আমি বলছি না ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার, নিজের মন গড়া কথা বলছি না, মন গড়া কথা বলছি না। ওয়েন করেছিল 21শে জানুয়ারি 2026, 21শে জানুয়ারি 2026-এ তারা করেছিল। সেই সময় ডাভোস চলছিল 2026। তারা বলেছিল ইজ অলসো অ্যাবাউট ইউএস চায়না রাইভারালি ইন জিও পলিটিক্স, ট্রেড অ্যান্ড টেক, অ্যান্ড চায়না ইজ কোয়াইটলি উইনিং। সেই সময় কবে করেছিল? 21শে জানুয়ারি। তখনও যুদ্ধ শুরু হয়নি। যুদ্ধ শুরু হয়েছে কবে? এই সেকেন্ড ফেজের যুদ্ধ 28শে ফেব্রুয়ারি। তার প্রায় 1 মাস আগে এই হেডলাইন তারা করেছিল, করে এটাই বোঝাতে চেয়েছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বড় ঠান্ডা যুদ্ধটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, এবং এই ঠান্ডা যুদ্ধে, এই ট্রেড যুদ্ধে, এই টেক যুদ্ধে, এই জিও পলিটিক্স যুদ্ধে এগিয়ে রয়েছে কিন্তু চায়না। তখনই তারা করে দিয়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এটা মেনে নিতে পারছিলেন না। কিভাবে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে চায়না কিভাবে বিশ্ব শাসন করে ভাই, তিনি মানতে পারছিলেন না। আর সেই কারণেই তিনি কি করেছেন? চায়নাকে শিক্ষা দিতে হবে। আর চায়নাকে শিক্ষা দিতে গিয়ে তিনি ইরানে হামলা করলেন। তার কারণ হচ্ছে ইরানের তেল খনিগুলোতে যদি হামলা করা যায়, রিফাইনারি ডিপোগুলোতে যদি হামলা করা যায়, তাহলে চায়নার কিন্তু তেল আমদানিতে একটু খরা দেখা যাবে। এটাই হচ্ছে মূল বক্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মানে তারা ভেবেছিল এই বিষয়টা মনে মনে, যে চীনকে শিক্ষা দিতে হলে ইরানকে ধ্বংস করে দাও, ইরানকে ধ্বংস করে দাও, চীন এমনি শিক্ষা পেয়ে যাবে। তাই আমেরিকা চীন সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হয় 2026 সালের এই ঠান্ডা যুদ্ধ। বলছে কি, 2026 সালের বৈশ্বিক প্রেক্ষাপটে আমেরিকা এবং চীনের সম্পর্ক এখন আর কেবল বাণিজ্যিক প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞরা একে একটি নতুন ঠান্ডা যুদ্ধ বলছে, নিউ কোল্ড ওয়ার।
এর আগে আপনারা দেখেছেন রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সেই কোল্ড ওয়ার, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে না, মানে এখনও পর্যন্ত সেভাবে কেউ বলছে না কথা, কিন্তু আপনি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলো খুলে পড়ুন, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন। বলছে কি হিসেবে অভিহিত করেছে, যার তীব্রতা ইরান কেন্দ্রিক সাম্প্রতিক সংঘাতের ফলে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই দ্বিপাক্ষিক উত্তেজনার প্রধান দিকগুলো নিচে বিশ্লেষণ করা হলো। কি মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধ, ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে চীন সরাসরি রণক্ষেত্রে না থাকলেও পর্দার আড়াল থেকে বড় ধরনের ভূমিকা পালন করছে। কি ভূমিকা? জ্বালানি ও নিরাপত্তা। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতি পঙ্গু করতে চাইছে, ওই যে বললাম ইরানকে ধ্বংস করে দাও, চীন এমনি পঙ্গু হয়ে যাবে, আর ঠিক সেই সময় চীন তখন বড় অঙ্কের তেল কিনে ইরানের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, তিনি ভেবেছিলেন ইরানকে আমরা পঙ্গু করে দেবো অর্থনৈতিকভাবে, স্যাংশন লাগিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, কিন্তু চীন ত্রাতা হয়ে উঠেছিল ইরানের কাছে। শান্তিদূতের ভূমিকা এখন কেন পালন করছে চীন? বলছে ট্রাম্পের কঠোর সামরিক অবস্থানের বিপরীত চীন ও পাকিস্তান যৌথভাবে শান্তি সম্মেলন আয়োজন করে বিশ্বমঞ্চে নিজেদের বিকল্প এবং প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। আপনাদের তো দেখিয়ে দিয়েছি পাকিস্তান কীরকম হিরো হতে গিয়ে কী হয়েছে। পাকিস্তান অ্যাকচুয়ালি চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায়, ডোনাল্ড ট্রাম্পের কথায়, কিন্তু চীন খেলছে অন্য কূটনৈতিক চাল। সেটা কি জিনিস? আগে বলে দিই যুদ্ধটা কি জিনিস। টেকওয়ারটা অ্যাকচুয়ালি কি? বলছে প্যাকসিলিকা যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে এই শক্তিশালী জোট গঠন করেছে যাতে চীনের হাতে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি না পৌঁছয়। অন্যদিকে চীন প্রযুক্তিগত স্বনির্ভরতা বাড়াচ্ছে। পশ্চিমা নিয়ন্ত্রণ ভাঙতে চীন 2026 সালের মধ্যে নিজস্ব সাপ্লাই চেন তৈরিতে রেকর্ড পরিমাণ বিনিয়োগ করেছে, যা মার্কিন প্রযুক্তির ওপর তাদের নির্ভরতা কমিয়ে আনছে। সামরিক শক্তি প্রদর্শনে তাইওয়ান এবং সাউথ চায়না সি, বলছে নিউক্লিয়ার মহড়া চলছে এখন সেখানে। 10 এপ্রিলের পাওয়া খবর অনুযায়ী তাইওয়ান সীমান্তে এই মুহূর্তে নিউক্লিয়ার মহড়া চলছে, যা মূলত ওয়াশিংটনের জন্য একটি কড়া সতর্কবার্তা। আর অন্যদিকে সামরিক শক্তির ভারসাম্য, যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক JASSM মিসাইল এবং নৌবাহিনীর বড় অংশ ইরান সীমান্তে মোতায়েন করায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তিতে সাময়িক ঘাটতি দেখা দেওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে। অর্থনৈতিক মেরুকরণ এবং ডলারের বিকল্প, এখানেও একটা গল্প রয়েছে। বলছে ব্রিক্স এবং নিজস্ব ডিজিটাল কারেন্সির মাধ্যমে চীন এমন একটি আর্থিক ব্যবস্থা তৈরি করছে যা মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব থেকে মুক্ত করা যায়। আপনারা ইতিমধ্যেই জানেন, কিন্তু ওই যে হরমুজ প্রণালী পেরোনোর জন্য যে ট্যাক্স নিচ্ছে, যে টোল ফ্রি নিচ্ছে ইরান, সেটা কিন্তু ইউয়ানে নিচ্ছে, ডলারে নিচ্ছে না। বুঝতে পারছেন? এটা এতদিনে প্রতিষ্ঠা হয়ে গেছে, যেটা চীন চাইছিল বারবার। আচ্ছা, বিনিয়োগ রাজনীতি, মধ্যপ্রাচ্য আফ্রিকার ঋণের মাধ্যমে প্রভাব বিস্তার করে চীন ডলারের বিকল্প মুদ্রায় বাণিজ্য করতে দেশগুলোকে উৎসাহিত করছে, যা ইতিমধ্যেই ইরান মান্যতা দিয়ে দিয়েছে। আস্তে আস্তে অন্যান্য দেশগুলোও হয়তো দেবে, সেই পথেই এগোচ্ছে চীন। এবার আপনাদের দেখাচ্ছি যে চীন তারা নিজেদের স্বার্থও বজায় রাখছে এবং দেখানোরও চেষ্টা করছে, দেখুন আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতন নয়, আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতন নয়। তাই এই মধ্যপ্রাচ্য সংকটে চীনের দ্বিমুখী কৌশল কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেটা কি? প্রথমত হচ্ছে সামরিক এবং প্রযুক্তিগত ইন্ধন। ওই যে বারবার বলছিলাম না, চীনও কিন্তু এই যুদ্ধে ইন্ধন জুগিয়েছে। সেইটাই আপনাদের এবার দেখাবো কিভাবে ইন্ধন জুগিয়েছে। বলছে কি, সরাসরি অস্ত্র সরবরাহ না করলেও চীন ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পদ্মার আড়াল থেকে কাজ করেছে। স্যাটেলাইট নেভিগেশন দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র নিখুঁত নিশানার পেছনে চীনের বেডু সিস্টেমের সামরিক অ্যাক্সেস বড় ভূমিকা রাখছে। ওই যে সমস্ত ইনফরমেশন তারা দিয়েছিল, যেটাকে বলে ইন্টেলিজেন্স ডিভিডেন্ড। এইভাবে ইরানকে সাপোর্ট করে গেছে চীন। প্রযুক্তিগত সরবরাহ তারা দিয়েছে। ড্রোন ও মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় মাইক্রোচিপ এবং রকেট জ্বালানির উপাদান নিয়মিত যোগান দিয়েছে চীন। তার বদলে তারা তেল নিয়েছে কম পয়সায় ইরানের থেকে। এবার কি, অর্থনৈতিক এবং গোয়েন্দা সহযোগিতাও তারা দিয়েছে। বলছে ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে চীন দেশটির অর্থনীতি সচল রাখছে, যা পরোক্ষভাবে প্রক্সি গোষ্ঠীগুলোকে তহবিলের উৎস যোগাচ্ছে। এবং তথ্য আদান প্রদান, মার্কিন নৌবাহিনীর গতিবিধি ট্র্যাক করে ইরানকে তথ্য দিয়ে চীন মূলত মার্কিন সামরিক শক্তির কার্যকারিতা পরীক্ষা করে নিতে চাইছে। বলছে দেখি কীরকম, কতটা শক্তি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, কতটা শক্তি রয়েছে ইসরায়েলের, সেই জিনিসটাও কিন্তু তারা দেখে নিচ্ছে। এই যে বিভিন্ন গালফ কান্ট্রিগুলোতে ইউএস বেস ক্যাম্পগুলোতে হামলা করেছে ইরান, তারা এই ইনপুট কোথা থেকে পেল? একদম প্রিসিয়াস অ্যাটাক কিভাবে হলো? এর আগেও আপনাদের বলেছি, এই সমস্ত তথ্যই কিন্তু চীনের থেকে এসেছে ইরানের কাছে এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু তারা হামলা করেছে। প্রিসিয়াস অ্যাটাক, কৌশলগত উদ্দেশ্য এবং স্বার্থের ভারসাম্য।
বলছে মনোযোগ সরানো, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আটকে থাকলে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে চীনের অগ্রযাত্রার রোখা ওয়াশিংটনের পক্ষে কঠিন হয়ে পড়বে। জানেন তো আপনারা, তাইওয়ানকে একটা স্বাধীন রাষ্ট্র করতে হবে, তাইওয়ানকে একটা তার সার্বভৌমত্ব দিতে হবে, এই নিয়ে কিন্তু একটা বিশাল বড় সংঘাত ইতিমধ্যেই রয়েছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। তাইওয়ানকে চীন নিজেদের বলেই মনে করে, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাইওয়ানকে সমর্থন করে চীনের একটি বিপরীত মেরুতে অবস্থান করানোর জন্য একদম শক্তিশালী পদক্ষেপ নিয়ে রেখেছে। আর সেইখান থেকে দাঁড়িয়ে আপনারা জানেন তাইওয়ানেও কিন্তু মার্কিন সেনা থাকে, এই যে দক্ষিণ চীন সাগরেও কিন্তু মার্কিন নেভি থাকে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য কিন্তু ওই সমস্ত নেভি মেরিন সবাইকে কিন্তু মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়ে গেছে, তাই এখন তাইওয়ান ফাঁকা। আর এই ফায়দাটাই তুলছে চায়না। কিভাবে তুলছে আগামীতে দেখাচ্ছি। সম্পদ ক্ষয়, দীর্ঘমেয়াদী যুদ্ধে মার্কিন অর্থ সামরিক সম্পদের অপচয় ঘটানো চীনের অন্যতম কৌশলগত লক্ষ্য। জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার এই যুদ্ধ করতে গিয়ে প্রায় কোটি কোটি মার্কিন মিলিয়ন ডলার তারা খরচ করে ফেলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আড়ালে থেকে মজা নিচ্ছে শি জিনপিং চীন। শান্তিদূতের মুখোশ এবং বাস্তবতা বলতে, যখন যুদ্ধ চীনের নিজস্ব তেল সরবরাহ বিনিয়োগকে বিআরআই হুমকির মুখে ফেলেছে, তখনই তারা মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। ততক্ষণ পর্যন্ত তারা মজা নিচ্ছিল যে হোক যুদ্ধ। ওই যে বললাম না, একটা সময় তারাই ইন্ধন দিয়েছে এই যুদ্ধের জন্য, তাহলে এখন এসে তারা কেন মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে, কেন তারা যুদ্ধবিরতি চাইছে? তার কিন্তু অন্যতম কারণ হচ্ছে এটাই, যদি খার্গ আইল্যান্ডে হামলা হয়ে যায়, অয়েল ডিপোগুলোতে হামলা হয়ে যায়, তারা কম পয়সায় তেল কোথা থেকে কিনবে? যদি এখন ইরানকে যদি ধ্বংস করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের কথা মতন যদি ইরানকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এই বিআরআই কোথায় নির্মাণ করবে চীন? বুঝতে পারছেন কারণটা কি? এবার বলছে কি, কৌশলগত পিছু হটা, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হতেই চীন বিশ্ব নেতা হওয়ার কৃতিত্ব নিতে শান্তি আলোচনার টেবিলে বসছে। যদিও শোনা যাচ্ছে ইসলামাবাদে 11 তারিখের বৈঠকে হয়তো চীনের কোনো প্রতিনিধি থাকবে না। এটাও কিন্তু একটা আড়ালে থেকে আঙুল ঘোরানোর চেষ্টা, সেটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তার আগে সার কথা বলে দিই, চীন ইরানের অকৃত্রিম বন্ধু নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইরান একটা শিয়া মুসলিম অধ্যুষিত দেশ এবং তাদের সেখানে শরিয়ত আইন চলে, আর যেখানে দাঁড়িয়ে চায়নায় কোনো ধর্মই মানা হয় না। বুঝতে পেরেছেন? যদি এখন পুরো সরাসরি ইরানকে বন্ধু বলে চীন স্বীকার করে, যদি সরাসরি ইরানের হয়ে যুদ্ধ করতে তারা ময়দানে নামে, তাহলে কিন্তু তাদের যে সমর্থন, সাধারণ বাসিন্দাদের যে সমর্থন, সেই সমর্থন হারাবে চীন, শি জিনপিং। সেই কারণে কিন্তু তারা আড়ালে থেকে জিনিসটা ইরানকে সমর্থন করছে, প্রকাশ্যে এসে বলছে ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এটা করা উচিত হয়নি, ঠিক আছে তারা বলছে, কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপও করছে না, প্রকাশ্যে আড়ালে করছে। কি করছে সেটাই দেখাচ্ছি। বরং তারা ইরানকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বেজিংয়ের বর্তমান শান্তি প্রচেষ্টা যতটা না মানবতার জন্য, তার চেয়ে অনেক বেশি তাদের নিজস্ব অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য। এবার আপনাদের আরও ভালো করে খোলসা করে দিচ্ছি। দ্য টাইমস অফ ইন্ডিয়া খবর করেছিল যে চায়না স্টেপস ইন টু পুশ ইরান সিজফায়ার, সিগন্যাল শিফট ইন ডিপ্লোম্যাটিক পাওয়ার ব্যালেন্স। আমি আপনাদের বলেছিলাম যে ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ একদিন না একদিন শেষ হবে। এটা তো আর দীর্ঘদিন ধরে চলতে পারে না, একদিন না একদিন শেষ হবে। আর যেদিন শেষ হবে সেই দিন গোটা বিশ্বের ডিপ্লোম্যাটিক পাওয়ারটাই চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তা ইতিমধ্যেই আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কি এখন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি এখন, ডলারের দাম কোথায় নেমেছে, বুঝতে পারছেন? এই সমস্ত কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আর একটা সময় আসবে যখন এই আলোচনা হয়ে যাবে, তখন কিন্তু যাবতীয় ফায়দাটা পেয়ে যাবে চীন। কীভাবে আপনাদের আরও ভালো করে বোঝাচ্ছি। তার আগে দেখুন, বলছে কি জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা, বলছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতে রাখে এবং বন্ধুরাষ্ট্র হিসেবে চীনকে টোল বা ফি থেকে ছাড় দেয়, তবে চীন অনেক কম খরচে তেল রপ্তানি করতে পারবে। আগেও করতো, স্যাংশন থাকাকালীন করতো, লুকিয়ে চুরিয়ে করতো, এখন প্রকাশ্যে করতে পারবে, মান্যতা দিয়ে দিতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, তেল সরবরাহ সচল। যুদ্ধবিরতির ফলে ইরানের তেল ক্ষেত্রগুলো যেমন খার্গ দ্বীপ ওপর হামলা যদি বন্ধ হয়, তাহলে চীনের জ্বালানি সংকটের ঝুঁকি কেটে যাবে। যদি খার্গ দ্বীপে হামলা হয়ে যায়, তাহলে চীনের কাছে একটা মস্ত বড় মাথায় বাঁচ এসে পড়বে। আর যদি না হয়, তাহলে চীন ভাববে ঠিক আছে আমরা তো ইরানের থেকে কম পয়সা তেল কিনতেই পারবো,
অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ, বিনিয়োগ বৃদ্ধি। বলছে নিষেধাজ্ঞা উঠে গেলে চীন ইরানে তাদের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তির আওতায় বড় ধরনের অবকাঠামো বা বিআরআই প্রকল্পে বিনিয়োগ ত্বরান্বিত করতে পারবে। 2021-এর যে চুক্তি আপনাদের ওই এপিসোডেই বলেছিলাম, 11 মার্চের এপিসোডেই আপনাদের বলেছিলাম, ওই চুক্তি অনুযায়ী কিন্তু তাদের ইরানে উন্নয়ন করতে, মানে নিজস্ব উন্নয়ন, ইরানের চাইনিজ উন্নয়ন করতে তাদের অনেক সুবিধা হয়ে যাবে, নতুন বাজার তারা পেয়ে যাবে। বলছে ইরানের জব্দ করার সংবাদ মুক্ত হলে তারা চীন থেকে আরও বেশি পণ্য ও প্রযুক্তি ক্রয় করতে সক্ষম হবে, যা চীনের রপ্তানি বাণিজ্যকে চাঙ্গা করবে। এগুলো আপনাদের যেগুলো দেখাচ্ছি এই বিষয়গুলো কিন্তু ইরানই প্রস্তাব দিয়েছে। যে 10 দফা প্রস্তাব আপনাদের দেখিয়েছি না, 10 দফা প্রস্তাব দিয়েছে ইরান। যে 10 দফা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ইসলামাবাদে, সেই 10 দফা প্রস্তাব যদি মান্যতা পেয়ে যায় সবচেয়ে বেশি সুবিধা কিন্তু চীনেরই, সেটাই আপনাদের বলছি। অন্যদিকে দেখুন হিন্দুস্তান টাইমস তারা বলেছে যে ইরান চীন ইতিমধ্যেই তাদের তেলের বাণিজ্যে চীনা ইউয়ান ব্যবহারে পরিকল্পনা করেছে, এতে মার্কিন ডলারের ওপর বিশ্ববাজারের নির্ভরতা কমবে, যা চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য। ইতিমধ্যে আপনাদের বলে রাখি, ইরান থেকে যে ভারত তেল কিনছে শুরু হয়েছে প্রায় 7 বছর পর, সেই তেলও কিন্তু ভারত রুপিতে কিনছে, ডলারে নয়। অন্যদিকে রাশিয়ার থেকে যে তেল কিনছে ভারত, সেটাও কিন্তু রুবেলে কিনছে, মানে রুবেল পে করছে, ডলারে নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক দেশই কিন্তু ডলারকে পরিত্যাগ করেছে এবং নিজস্ব মুদ্রায় তারা বিনিয়োগ করছে। আগামী দিনে এই নিজস্ব মুদ্রাটাই ব্রিক্স মুদ্রা হয়ে যাবে, তেমনটাই কিন্তু চীন দাবি করছে। ভূ রাজনৈতিক প্রভাব এবং মার্কিন পিছু হটা। বলছে শূন্যস্থান পূরণ কীরকম? বলছে ইরানের শর্তগুলোর মধ্যে একটি হলো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া। এই সেনা যদি প্রত্যাহার হয়ে যায় ইরানের তো সুবিধা হবেই, ইরান তো গালফ কান্ট্রিগুলোর একটি মালিকানা তারা পেয়েই যাবে। পাশাপাশি সবচেয়ে বেশি সুবিধা হবে চীনের। কেন? বলছে এটি চীনের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত বিজয়। শূন্যস্থান পূরণ, মার্কিন সেনাবাহিনী চলে গেলে মধ্যপ্রাচ্যে যে ক্ষমতার শূন্যতা তৈরি হবে, চীন সেখানে প্রধান নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদার হিসেবে আবির্ভূত হতে পারবে। ইরানকে তো পয়সা দিয়ে সাহায্য করবে, তার বদলে পুরো গালফ কান্ট্রির নিয়ন্ত্রণ চীনের হাতে চলে আসবে। কূটনৈতিক বিজয় কি হতে পারে? যুক্তরাষ্ট্র যদি ইরানের 10 দফা শর্ত মেনে নিয়ে চুক্তি করে, তবে তা চীনের মধ্যস্থতা ও কূটনীতির এক বিশাল সফলতা হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে। আমি তো মনে করি এই যে ইরান 10 দফা দিয়েছে না, তার মধ্যে এর আগেও তারা দিয়েছিল 3 দফা প্রস্তাব, এর আগেও তারা দিয়েছিল 5 দফা প্রস্তাব, কিন্তু এবার যে তারা 10 দফা প্রস্তাব দিয়েছে না, তার মধ্যে খুব সিমিলার কম রয়েছে, সিমিলারিটি অনেক কম রয়েছে। অনেক নতুন নতুন প্রস্তাব এসছে এই 10 দফার মধ্যে। অনেক বিশ্লেষকরাই বলছে, শুধু আমি না, অনেক বিশ্লেষকরাই বলছে যে এই 10 দফা প্রস্তাব হয়তো চীনের কাছ থেকেই এসছে ইরানের কাছে, যে প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে পাঠিয়েছে ইরান। প্রযুক্তিগত সামরিক সুবিধা। বলছে প্রযুক্তি হস্তান্তর, ইরানের ওপর সামরিক চাপ কমলে চীন আরও সহজে তাদের ডিজিটাল এবং স্যাটেলাইট প্রযুক্তি, রেডিও নেভিগেশন ইরানে ছড়িয়ে দিতে পারবে। নিরাপত্তা করিডর। বলছে ওমানের সাথে ইরানের টোল ভাগাভাগির চুক্তির ফলে এই অঞ্চলে একটি চীন বান্ধব সামুদ্রিক করিডর তৈরি হবে, যা পশ্চিমা প্রভাবমুক্ত থাকবে। দেখতে পাচ্ছেন, ধরুন এটা হচ্ছে চীন, এই হচ্ছে ইরান, এই হচ্ছে গালফ নেশনগুলো, যার ক্ষমতা এখন আমেরিকার হাতে, ঠিক আছে। কিন্তু দেখুন এখানে যদি মানে ইরানের ওপর স্যাংশন রয়েছে, এই জায়গাটা বুঝতে হবে, ইরানের ওপর স্যাংশন রয়েছে, গালফ কান্ট্রিগুলোর ওপর আধিপত্য আমেরিকার রয়েছে, তাহলে চায়না এখানে বসে বসে কি করবে? শুধু কম পয়সা ইরানের থেকে তেল কিনে যাবে, শুধু তেল কিনে যাবে। দেখুন এবার যেটা হতে চলেছে কিন্তু পুরোটাই নর্মালাইজ করার চেষ্টা করছে চায়না। আর গোপনে তেল কিনবো না, আর আমরা এখানে মার্কিনীদের ভয়ে বসে থাকবো না, আর এখানে যদি আপনি ধরেন তাইওয়ান, সেখানেও মার্কিনীদের ভয় আমাদের থাকবে না। সব দিক দিয়ে আমি আমেরিকাকে দূরে সরাতে পারবো এবং সব জায়গায় আমাদের নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবো, যদি এই 10 দফা প্রস্তাব মেনে আলোচনা হয়। দেখুন এটা তো গেল, আমি বললাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোল্ড ওয়ারের একটা বিষয়টা, মানে ইরানকে কেন্দ্র করে। এবার আসুন আপনাদের লাস্ট স্লাইডে একটা জিনিস দেখাই। বিবিসি করেছে তাইওয়ান অপোজিশন লিডার মিটস শি জিনপিং ইন বেজিং। এই মুহূর্তে দাঁড়িয়ে তাইওয়ানের যে বিরোধী নেত্রী রয়েছে তার নাম চেং লি উন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। কখন? যখন ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ একদম তুঙ্গে, যখন তাইওয়ানের ভেতরেই একটি সামরিক আইন নিয়ে বিশাল তর্কাতর্কি হচ্ছে, আলোচনা সমালোচনা পর্যালোচনা চলছে, ঠিক সেই সময় বলছে তাইওয়ানের শাসক দল যখন বিশাল সামরিক বাজেট ও সামরিক আইন
ম্যাটেরিয়াল ল জারি করার আশঙ্কায় দিন কাটাচ্ছে, তখন বিরোধী নেত্রী চেং লি উন তার বেজিং সফর এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করেছে। এই হচ্ছে সেই বৈঠকের ছবি। ইনি হচ্ছেন সেই তাইওয়ানের বিরোধী নেত্রী। কি বলছে? বিশাল সামরিক ব্যয়ে অভ্যন্তরীণ অস্থিরতা, তাইওয়ানের বর্তমান শাসক দল ডেমোক্রেটিক পিপলস পার্টি ডিপিপি চীনের মোকাবিলায় রেকর্ড প্রায় 600 বিলিয়ন তাইওয়ানি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1.5 লক্ষ কোটি টাকা মূল্যের একটি বিশেষ সামরিক প্রতিরক্ষা প্যাকেজ ঘোষণা করেছে, যেটা তাদের বিরোধী দল কেএমটি মেনে নিচ্ছে না। তারা কি করছে? সামরিক আইনের এই গুঞ্জনের মাঝেই, বিশাল সামরিক প্রস্তুতির মাঝেই শাসক দল দেশে সামরিক আইন জারির পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে, যা অভ্যন্তরীণ রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। তাই চেং লি উন এই বিশাল সামরিক ব্যয়ের বদলে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের দাবি নিয়ে বেজিং সফরে গিয়েছেন। তিনি বলছেন, এটা তো শান্তি নিয়ে আলোচনা হচ্ছে। যখন ইরান মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে আলোচনা প্রায় ভণ্ডুলের পথে, ঠিক সেই সময় দেখুন একটা কূটনৈতিক চাল খেলে দিয়েছে চীন। তাইওয়ানের বিরোধী নেত্রীর সঙ্গে তারা এখন একটা সমঝোতা করতে যাচ্ছে, যাতে তাইওয়ানকে পুরোপুরিভাবে তাদের নিয়ন্ত্রণে আনা যায়। শি জিনপিংয়ের সাথে ঐতিহাসিক বৈঠক এবং শান্তির বার্তা। বলছে 2012 সালের পর প্রথম কোনো কেএমটি নেতা হিসেবে চেং লি উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। শান্তি সফর। চেং লি উন এই সফরকে শান্তি সফর হিসেবে অভিহিত করেছে। আলোচনার মাধ্যমে যুদ্ধ এড়ানোর ওপর জোর দিয়েছেন এবং বিকল্প পথ হিসেবে তিনি প্রমাণ করতে চাইছেন যে এক চীন নীতির ভিত্তিতে ভারসাম্য বজায় রেখেও তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তার জন্য এই এত কোটি কোটি বিলিয়ন তাইওয়ানি ডলার খরচ করার কোনো মানে নেই। আগামী দিনে দেখুন, আমি বলে দিচ্ছি, এখনও তো তাইওয়ানে তারা তাইওয়ানি ডলার, মানে তারা এখন ডলার ইউজ করে। আগামী দিনে এই তাইওয়ানের নিয়ন্ত্রণ পুরোপুরি যদি চীন পেয়ে যেতে পারে, এই বিরোধী কেএমটি দলের নেতৃত্বাধীন সরকার যদি তারা সেখানে গড়ে দিতে পারে, একটা রিজিম চেঞ্জ যদি সেখানেও হয়ে যায়, তাহলে আগামী দিনেও কিন্তু তাইওয়ানে ওয়ানের প্রভাব বাড়বে, ডলারের প্রভাব কমবে, এটাও কিন্তু নিশ্চিত। বলছে যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর বার্তা। এই সফরের মঞ্চ থেকে ব্যবহার করে বেজিং সরাসরি ওয়াশিংটনকে কি শক্তিশালী বার্তা দিয়েছে। কি? সেটা হচ্ছে হস্তক্ষেপ বন্ধের হুঁশিয়ারি। চীন স্পষ্ট করে দিয়েছে যে তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয় এবং মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার কোনো প্রয়োজন নেই। আপনারা আসতে পারেন, ডোনাল্ড ট্রাম্প আপনি আসতে পারেন। আচ্ছা, মার্কিন নির্ভরতা নিয়ে প্রশ্ন। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্টের সাথে শি জিনপিংয়ের বৈঠক নির্ধারিত। শোনা যাচ্ছে হয়তো ডোনাল্ড ট্রাম্প হয়তো যাবেন না, কিন্তু জেডি ভান্স ইসলামাবাদে আলোচনার পরেই তার একটা পূর্ব পরিকল্পিত সূচি রয়েছে চায়নায় যাওয়ার, বেজিংয়ে যাওয়ার। বলছে চীন দেখাতে চাইছে যে তাইওয়ানের একাংশ আমেরিকার প্রক্সি যুদ্ধের বদলে বেজিংয়ের সাথে শান্তি চায়। তারা এবার প্রতিষ্ঠা করতে চাইছে তাইওয়ান তো আমাদের সঙ্গে কখনো যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই ডিপিপিকে ব্যবহার করছে। এইটা তারা এখন গোটা বিশ্ববাসীকে বোঝাতে পারবে এবং তাইওয়ানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের কোনো যুদ্ধ ছাড়াই তারা নিজের হাতে নিয়ে নিতে পারবেন শি জিনপিং। বুঝতে পারছেন চালটা ঠিক কোনখান দিয়ে খেলেছে, গেমটা ঠিক কোনখান দিয়ে খেলেছে চীন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই গেম প্ল্যান যদি সফল হয়, ইসলামাবাদের বৈঠক যদি সফল হয়, তাহলে সবচেয়ে বেশি ফায়দাটা তুলে নিতে পারবে চীন। আর সেই কারণে দাঁড়িয়ে যখন চীন চাইছিল এই যুদ্ধ হোক, যুদ্ধ চলুক, আজ সেই চীনই বলছে যুদ্ধবিরতি হয়ে যাক। তার কারণ আমাদের যা লক্ষ্য ছিল সেই লক্ষ্য আস্তে আস্তে অনেকটাই পূরণ হয়ে গিয়েছে। আর এবার আমরা যে 10 দফা প্রস্তাব ইরানের মাধ্যমে দিয়েছি, সেই প্রস্তাব যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মেনে নেয়, তাহলে আমাদের 16 কলা পূর্ণ হবে। বোঝা গেল আমি কেন বলেছিলাম এই যে গোটা খেলাটার মাস্টার মাইন্ড চীনের শি জিনপিং। আশা করি বোঝাতে পারলাম। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। আর এই ভিডিওটি যদি পছন্দ হয়, মনে হয় হ্যাঁ একদম সত্যি কথা বলে দিয়েছি, তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই যে ইনফরমেশনগুলো আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।